বন্ধুরা, বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই যে আইনজীবী যার নাম হচ্ছে সাইফুল ইসলাম, তাকে যে আসলে হত্যা করা হলো, সেই হত্যার পরে আমরা বাংলাদেশে কীরকম পরিস্থিতি, থমথমে পরিস্থিতি, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে যে একটা দাঙ্গা, মানে সাম্প্রদায়িক দাঙ্গা, সেদিকে কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশ। এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ ব্লেম করছে এই সাম্প্রদায়িক দাঙ্গাটা আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত বেশ কিছু মানুষের সম্পৃক্ততার কারণে নাকি এই একটা সাম্প্রতিক দাঙ্গার দিকে নাকি বাংলাদেশ যাচ্ছে। আবার আরেকটা মহল বলছে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, এটা আসলে ন্যাচারালি এটা হয়েছে, এখানে জোরপূর্বক কেউ আসলে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে যায়নি। বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে, সেই হিসাবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তো বিষয়টা ন্যাচারালি হয়েছে। আবার আরেক পক্ষ কি বলছে খেয়াল করে দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনুন, যে রাষ্ট্রদ্রোহিতার মামলা কোনো ব্যক্তি করতে পারে না, রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হলে রাষ্ট্রকে করতে হয়। এই যে একটা জটিলতা বাংলাদেশে, আসলে সারাক্ষণই আমরা একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আনস্টেবল একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। একটা বিষয় খেয়াল রাখবেন, দেশ যখন আনস্টেবল থাকে, বহির্বিশ্ব কিন্তু সে দেশের উপর কিন্তু তার দেশের মাথার মধ্যে কাঠল ভেঙে খেতে পারে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। খেয়াল করে দেখুন, এই যে রাষ্ট্রদ্রোহিতার মামলা, কিন্তু বিএনপির এক নেতা যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করলেন, চিন্ময় কৃষ্ণ দাস সহ আরও কয়েকজনকে, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলাই হয় নাই। রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হয় রাষ্ট্রের পক্ষ থেকে। এটা একটা মিনিমাম কমন সেন্স, যে কিভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, রাষ্ট্রদ্রোহিতার মামলাটা কিভাবে করতে হয়, এটা একটা মিনিমাম কমন সেন্স। রাষ্ট্রদ্রোহিতার মামলা যে কেউ, আমি আপনার বিরুদ্ধে করতে পারবো না, আপনি আমার দিকে করতে পারবেন না, সেটা রাষ্ট্রকে করতে হবে, যখন রাষ্ট্র মনে করে যে রাষ্ট্রের উপর কেউ থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, বিষয়টিকে কেন্দ্র করে যখন আন্দোলন গড়ালো, এই আন্দোলন থেকে আইনজীবী হত্যা করা হলো, এবং এই আইনজীবী হত্যার বিষয়টাই হচ্ছে এখন খেয়াল করে দেখুন যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের আলোচনা আমরা দেখতে পেয়েছি। পুলিশের মুখ থেকে আমরা 3-4টা স্টেটমেন্ট পেয়েছি ভাই। তো জনগণ আসলে খেপবে না কি করবে? বাংলাদেশের জনগণ তো খেপবেই। জনগণ কতটুকু ধৈর্য ধরবে? একটা পুলিশ প্রশাসন, তারা প্রথমে গ্রেফতার করা শুরু করলো 5 জন 12 জন, শেষ পর্যন্ত 33 জনে গিয়ে থেকেছে। 33 জনের পরে থেকে তারা বলল যে 7 জনের সম্পৃক্ততা, একদম ক্লিয়ার সম্পৃক্ততা তারা ভিডিও ফুটেজ থেকে দেখে তারা বের করেছে, এই ধরনের একটা কথা বলল। কিন্তু এর আগে আরেকটা প্রবলেম সৃষ্টি হয়েছে বলে একদল বলছে যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এবং পিনাকি ভট্টাচারী, তাদের কাছে মানে হত্যাকাণ্ড হওয়ার সাথে সাথে তারা মানে স্ট্যাটাস দিয়ে ফেলছে, ভিডিও আপলোড করে ফেলছে। তারা এই ইনফরমেশন কোত্থেকে পেল? যেমন পিনাকি ভট্টাচারী ভিডিও আপলোড করে বলল একজন ছাত্রলীগের কর্মীর কথা বললো, নাকি আওয়ামী লীগের কর্মীর কথা বললো। আবার সার্জিস এবং হাসনাতরা বলতে লাগলো চিন্ময়ের অনুসারী, যারা কিনা সমন্বয়কারী, যাদের পাওয়ার বাংলাদেশে আমরা সবথেকে বেশি পাওয়ার যাদেরকে দেখতে পাচ্ছি আসলে সমন্বয়কারীদেরকে, তারা বলতে চাচ্ছে যে প্রথম দিনেই মানে হত্যাকাণ্ড ঘটার সাথে সাথে তারা বলছে যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রশাসন কি বলল? পুলিশ প্রশাসন বলল যে আপনার 5 জন স্তরে 7 জন ছাত্রলীগ কর্মীর কথা কিন্তু তারা জানিয়ে দিল, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অফিসিয়াল ভেরিফাইড যে ফেসবুক পেজ, সেখানে বলল যে ছাত্রলীগের নাম ভেঙে যে কাজগুলো করা হচ্ছে, তো প্রমাণসহ সেটা প্রমাণ করে না কেন, এটা নিয়ে জলগুলা করছে কেন? আসলে একটু জলগুলা হয়েছে বিষয়টাতে। কেন বলছে কথাটা খেয়াল করে দেখুন, যে প্রথম বিষয়টা আসলো ছাত্রলীগ, তার আগে ছিল, তারপরে হলো আবার চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী, তারপরে আবার দেখা গেল যে এখন যে লিস্ট আসলো, সকল লিস্টে আমরা দেখতে পেলাম যে একটা বিশাল একটি হিন্দু মানে যে নামগুলা, যে বিভিন্ন নাম, যেমন কি দাস, ভট্টাচারী, যেমনটা আমরা দুপুরবেলা দেখছিলাম যে পুলিশের পক্ষ থেকে একজনের নাম প্রকাশ করছিল যে আপনার রাজীব ভট্টাচারী। এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটেছে। তো প্রশ্নটা হচ্ছে যে বিষয়টা নিয়ে এত ঝোল ঘোলা কেন করা হলো? এটা জনগণের মনে একটা প্রশ্ন, যে কেন আমরা সকল কিছুতে এত কমপ্লিকেটেড সিচুয়েশন কেন আমরা বিল্ড আপ করি, এটা জনগণের একটা প্রশ্ন।
বা জনগণ আসলে চাচ্ছে বাংলাদেশের একটা স্টেবিলিটি। সে স্টেবিলিটিটা কীভাবে আসবে? দেখুন, অপেক্ষা করে দেখুন, কেউ কেউ বলছে একটা সমাবেশ করতেই পারে যে কেউ। এখন কথার কথা, ছাত্র শিবির বা বিএনপি অথবা অন্য যে কোনো দল একটা ধরেন যে একটা সভা করলো, একটা মিছিল করলো, একটা সমাবেশ করলো, এখন জনসংখ্যা যদি সেখানে বেশি হয়, সেখানে কি দোষের কিছু হয়ে গেল? এখন সমাবেশ করতেই পারে, দাবি রাখতেই পারে। এখন দাবি যে সরকারের সেটা মানতে হবে তাও কিন্তু নয়। এখন ৮ দফা যে দাবি যে সংখ্যালঘুদের কাছ থেকে করা হয়েছে এবং যেটা নেতৃত্ব দিয়েছে চিন্ময় কৃষ্ণ, যেখানে তিনি মুখপাত্র হিসেবে ছিলেন, তো আমার প্রশ্ন হচ্ছে বা জাতির প্রশ্ন হচ্ছে, দাবি থাকতেই পারে, এটাতে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে মানতেই হবে, বিষয়টা কিন্তু তা নয়। কিন্তু কথা হচ্ছে যে এই পরিস্থিতিগুলোকে কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে এবং সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়, এই বিষয়টার দিকে মনোযোগী হতে হবে। কারণ বাংলাদেশের প্রবলেমটা এখন যেটা দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা একটা মানে বিশাল একটা প্রবলেম, দ্রব্যমূল্যের বিশাল প্রবলেম, প্রতিনিয়ত ছাত্রদের পক্ষ থেকে একটা প্রবলেম, আবার এখন সংখ্যালঘুদের উপর একটা প্রবলেম, দাঙ্গার দিকে চলে যাচ্ছে। ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এবং তাদের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে তারা বৈঠক হচ্ছে দফায় দফায়। তো এই যে অস্থিতিশীল একটা পরিস্থিতি, এবং আমরা দেখতে পাচ্ছি যে কূটনীতিকভাবে বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত কূটনীতির দিক থেকে, ডিপ্লোমেসির দিক থেকে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের একটা ভীতির সঞ্চার করছে অ্যাজ এ মেম্বার অফ বাংলাদেশ, অ্যাজ এ পিপল অফ বাংলাদেশ। সম্মিলিতভাবে মানুষের মনের মধ্যে একটা কনসার্ন সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশ যদি এখন বিভিন্ন মহল থেকে নিষেধাজ্ঞার দিকে চলে যায়, তাহলে প্রবলেমগুলো তো বাড়বে, প্রবলেমগুলো কমবে না। আমার কথা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে কেন আসলে একজনকে গ্রেফতার করা হচ্ছে না? আমাদের প্রবলেমটা এই জায়গাতেই হচ্ছে যে যে কেউ মামলা করে দিচ্ছে, এবং মামলাটার বেসমেন্ট কতটুকু, আসলে রাষ্ট্রদ্রোহিতার মামলা কে করতে পারে, কি কারণে করতে পারে, ডকুমেন্ট কি, প্রমাণ কি, এগুলো তো একটু মিনিমাম ইনভেস্টিগেশন তো করতে হবে। এখন ধরেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তখন থেকেই দেখা গেল যে আপনার ভারত বিদ্বেষী কিছু কমেন্টস। এখন কথা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের সরকার পতন হওয়ার পরে বোঝাই যাচ্ছে যে একটা বৈরী পরিবেশের সৃষ্টি হতে পারে। এখন ঠিক আছে, কিন্তু যে কোনো জিনিস তো আসলে আপনি গায়ের জুড়ে না বলে জিনিসটার কূটনীতিকভাবে আপনাকে এগোতে হবে। আর যখন খেয়াল করে দেখুন যে বাংলাদেশের কিন্তু সত্যিকার অর্থে এখন কিন্তু সমন্বয়কারীরা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে, সেভাবে কিন্তু কাজ হচ্ছে বাংলাদেশে। যেমন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের পরপর অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু বিভিন্ন বিষয়ের কিন্তু ইমপ্লিকেশন কিন্তু আমরা দেখতে পেয়েছি। সো বোঝাই যাচ্ছে যে তাদের ভূমিকা, তো তারা যখন যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, তাদের কিন্তু ওই রেসপন্সিবিলিটিটা নিতে হবে যে আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি, বাংলাদেশের জনগণ আমাদেরকে ফলো করে, তো আমরা এমন স্টেটমেন্ট দিব যেখানে স্বচ্ছতার ভিত্তিতে আমরা দিতে পারি, বা অন্তর্বর্তীকালীন সরকারকে স্টেপগুলো সেভাবে নিতে হবে যেন স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া যায়। দেখেন, খেয়াল করে দেখুন যে এই হত্যাকাণ্ডটাকে নিয়ে একটা অস্বচ্ছতা বিষয় আমরা লক্ষ্য করেছি। একবার বলা হচ্ছে যে সিসি ফুটেজ থেকে প্রমাণ পেয়ে গেছে, এবং প্রমাণ পাওয়ার পরে তারা নাম প্রকাশ করছিল না। আবার যখন নাম প্রকাশ করলো, বলো যে তারা 7 জন ছাত্রলীগের কর্মীকে পেল। আবার তাদের স্টেক হোল্ডাররা জানায় দিল কে আসলে সে হত্যাকারী। সার্জিস হাসনাতরা হত্যা করার সাথে সাথেই হত্যাকারী কারা সেটার পাবলিসিটি করলো। আবার পুলিশ পক্ষ থেকে এখন এসে আবার হিন্দুদের নামের একটা লিস্ট দিয়ে দিল। এই যে একটা পরিবেশ, অস্বচ্ছতা, আনক্লিয়ার স্টেটমেন্ট, যেটাই কিনা বাংলাদেশের জন্য থ্রেট হয়ে যেতে পারে, এটাকে কেন্দ্র করে বাংলাদেশ আসলে ভয়াবহ একটা সিচুয়েশনের সৃষ্টি হতে পারে, দাঙ্গা সৃষ্টি হতে পারে সকল মহল থেকে। খেয়াল করে দেখুন যে রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা, তাদের বলয়টা কিন্তু এখন স্ট্রং হয়ে যাচ্ছে। রাশিয়া ইন্ডিয়ার বন্ডিং ভেরি স্ট্রং বন্ডিং, ভারত আপনার ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ডিং ভেরি স্ট্রং বন্ডিং। বিষয়টা একটু বুঝার চেষ্টা করুন যে বাংলাদেশের আশেপাশে যারা আছে, এবং রাশিয়া চায়নার মধ্যে একটা স্ট্রং বন্ডিং আমরা দেখতে পাচ্ছি। তো রাশিয়ার যেদিকে যাবে, চায়না সেদিকে যাবে, আমেরিকা এবং ভারত এই মহলটা একই দিকে যাবে। সো বাংলাদেশের প্রত্যেকটা স্টেপ কেন তারা চিন্তা ভাবনা করে নিচ্ছে না, সেটা কিন্তু একটা কনসার্নিং ম্যাটার হয়ে যাচ্ছে বন্ধুরা। এটাই কিন্তু জাতি মনে করছে যে কোনো একটা স্টেপ যখন নেবে, জিনিসটা এতটাই ঝোলগুলা করে ফেলছে সকল কিছুতেই,
দেখা যাচ্ছে যে কোনো কিছুর স্বচ্ছতা, ন্যায্যতা, এটা নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন থেকে যায়, মানুষের মনে একটা দীর্ঘশ্বাস থেকে যায়। তো আদৌ হত্যাকারী কারা, এই জিনিসটা সত্যিকার অর্থে কতটুকু আসলে প্রেজেন্টেবল ওয়েতে তারা আসলে প্রেজেন্ট করতে পারলো, এটা কিন্তু প্রশ্নবিদ্ধতার জায়গায় কিন্তু থেকেই যাচ্ছে। বন্ধুরা, আপনাদের বিবেচনায় কী বলে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।